হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রোভ্যালেন্ট বা আয়নিক বন্ড সম্বন্ধে। দেখো, আজকের ক্লাসটা যদি আমরা ঠিকঠাক করি তাহলে আয়নিক বন্ডের পুরো ডিটেলস সম্বন্ধে আমরা জেনে নিতে পারবো, অর্থাৎ কি কোন কম্পাউন্ড গুলো আয়নিক কম্পাউন্ড হবে তো তাদের ডিটেলস আমরা জানতে পারবো। অর্থাৎ কি আজকের ক্লাসে আমরা আয়নিক বন্ড তৈরি হওয়ার কি শর্ত বা কোন কোন কম্পাউন্ড গুলো আয়নিক বন্ড তৈরি করতে পারবে এবং ইলেকট্রোভ্যালেন্সি অর্থাৎ কি তোমার তড়িৎযোজ্যতা সেই বিষয়টা কি জিনিস সেই সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা করব। এবং তার সঙ্গে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা অর্থাৎ কি তোমার হচ্ছে গিয়ে ভেরিয়েবল ইলেকট্রোভ্যালেন্সি বিষয়টা কি জিনিস, এবং সেখান থেকে আমরা জানবো যে ইনার্ট পেয়ার এফেক্ট অর্থাৎ কি নিষ্ক্রিয় জোর প্রভাব এই বিষয়টা কি জিনিস সেটা সম্বন্ধে আজকের ক্লাসে আমরা জেনে নেব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো আমরা আজকের ক্লাসে প্রথমে আলোচনা করব কি না তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা কি আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড, প্রত্যেকটা টার্ম কিন্তু একই কথা বলছে। দেখো, তড়িৎযোজী বন্ধন সম্বন্ধে কিন্তু আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি যে তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ড মানে আমরা কি বুঝি না সেখানে একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে কি হবে না একটা বন্ডিং তৈরি হবে, তাই তো? কিরকম স্যার? এখানে তাহলে কি কে কে অবস্থান করবে? তড়িৎযোজী বন্ধনের মধ্যে অবস্থান করে কে? একটা ধাতু অবস্থান করে এবং একটা অধাতু, তাই না? তড়িৎযোজী যে যৌগগুলো আমরা দেখবো, আমরা একটু করে দেখবো আর কি, এদের মধ্যে কি হয় না একটা ধাতু এবং একটা অধাতুর মধ্যে বন্ধন তৈরি হয়, তো সেই বন্ধনটাকে আমরা তড়িৎযোজী বন্ধন বলি। তো এক্ষেত্রে কি হয় স্যার? এক্ষেত্রে এই যে মানে এখান থেকে মানে ধাতু থেকে মানে এক্ষেত্রে কি হয়, ধাতুটা পুরোপুরি ইলেকট্রন কি হয়ে কমপ্লিটলি ইলেকট্রন ট্রান্সফার করে দেয়, মানে একটার মধ্যে আরেকটার মধ্যে কমপ্লিটলি ইলেকট্রন ট্রান্সফার হয় এখানে। মানে এক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আর কি, এক্ষেত্রে কি হয় স্যার? এক্ষেত্রে কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয়, তাই না? কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার হয় এই পদ্ধতিতে যে মেটালটা আছে সেই মেটালটা কি করে, যেমন ধরুন আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি NaCl এর ক্ষেত্রে। এক্ষেত্রে কি হয়, যে ধাতুটা আছে সেই ধাতুটা কি হয় কমপ্লিটলি মানে Na পুরোপুরি ভাবে একটা কি করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রনটা ছেড়ে দিল, এবং সেই যে Cl আছে ক্লোরিন অ্যাটমটা সেই ইলেকট্রনটা পুরোপুরি ভাবে গ্রহণ করে কি করে না হচ্ছে কি একটা আয়ন তৈরি করে, এবং এই যে ক্যাটায়নটা, এই যে ক্যাটায়ন এবং এই যে অ্যানায়নটা, তো তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন তৈরি হয়। কিরকম স্যার? এই ক্যাটায়ন এবং এই অ্যানায়নের মধ্যে কি হয় স্যার? একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন তৈরি হয়, এবং সেই ইন্টারঅ্যাকশনটাকে আমরা বলি কি স্থির তড়িৎাকর্ষণ, বা সেটাকে আমরা ইংলিশে বলবো ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, কি বললাম স্যার? স্থির বল, তাই তো? বা এটাকে আমরা ইংলিশে বলবো কি স্যার? ইংলিশে বলবো ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এটা হলো স্ট্রং অ্যাট্রাকশন তৈরি হয়। এই যে অ্যাট্রাকশনটা সেই এখানে বন্ড বলতে আয়নিক বন্ড মানে কিন্তু এই যে একটার মধ্যে আরেকটা যে আমরা বন্ড করে লিখি, যেমন আমরা লিখি যে এরকম করে, যেমন আমরা মিথেনের ক্ষেত্রে কি করে C বন্ড H লিখি, এটা কিন্তু আয়নিক বন্ড কি কিন্তু আমরা কখনো এইভাবে লিখতে পারবো না, কেন আয়নিক বন্ড মানে তাদের মধ্যে কোনো রকম অরবিটালে কিন্তু কোনো রকম ওভারল্যাপিং হয়নি। এখানে কি হচ্ছে একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন, একটা প্লাস একটা মাইনাস কি যে আকর্ষণ করে, যেটাকে আমরা কি বলি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বলি। তো সেই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের মধ্যে পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে, এবং আকর্ষণ বল তৈরি হওয়ার ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সবথেকে কাছাকাছি অবস্থান করছে, এবং সেই যে আকর্ষণ বলটা সেটাকে আমরা কি বলছি না এখানে আয়নিক বন্ড বলছি। ঠিক আছে, ওই আকর্ষণ বলটাই কিন্তু আমরা আয়নিক বন্ড বলছি। তাই জন্য কখনো কিন্তু আমরা যখন NaCl কে লেখার সময় কিন্তু আমরা কখনো কি এইভাবে লিখি? কখনো লিখবো না এইভাবে। কেন লিখবো না? কারণ এক্ষেত্রে কিন্তু ওই ধরনের কোনো বন্ড তৈরি হচ্ছে না, বা অরবিটালে কিন্তু ওভারল্যাপিং হচ্ছে না, এখানে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে। তাই জন্য আমরা সবসময় কি করি লিখি স্যার এখানে NaCl এইভাবে লিখি, কখনো এইভাবে বন্ড দিয়ে লিখি না, তাই তো? বন্ড করে এভাবে লিখি না। তো তাহলে এই যে আকর্ষণটা অর্থাৎ কি এক্ষেত্রে কি হলো, বা আমরা যদি বলা হয় তোমার ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাকে বলবো না, তাহলে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাকে বলবো না এক্ষেত্রে একটু তার মানে সে কিসের জন্য না এক্ষেত্রে যেমন সোডিয়ামটা কি ছিল স্যার, এক্ষেত্রে ওরা কিসের জন্য এরকম করছে না, যেমন সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে কি ছিল না 2,8,1 ছিল সোডিয়ামের ক্ষেত্রে। ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করলো না হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করলো। এখন ক্লোরিনের ক্ষেত্রে কি ছিল 2,7
2, কি ছিল স্যার 2,8,7 ছিল। তো এবার এই যে একটা ইলেকট্রন ও ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা এই গ্রহণ করে কি করলো না 8 করে নিল, অর্থাৎ কি দুজনের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়ে গেল। এবং এই অষ্টক পূর্তি হওয়ার ফলে এই যে ক্যাটায়নটা এবং এই যে অ্যানায়নটার মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হলো সেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন বলেছিলাম। তো এক্ষেত্রে কি হচ্ছে হলো, তাহলে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কাকে বলবো না, যখন একটা ধাতু তার ইলেকট্রনটা ছেড়ে দিয়ে কি করবেন, একটা নিকটবর্তী তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করবে, এবং অপরদিকে একটা অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করে ও একটা নিকটবর্তী ইলেকট্রন নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার ফলে ওই যে ক্যাটায়ন এবং ওই যে অ্যানায়নটা তৈরি হলো, সেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে স্ট্রং স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তারা যে যুক্ত হবে, তো সেই বলটাকে আমরা বলবো হচ্ছে কি না তোমার ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎযোজী বন্ধন বিষয়টা কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। তো এবার স্যার আমরা এটাকে আমরা বলবো কি তড়িৎ আকর্ষণ বল। এখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটু পড়তে হবে, সেটা হচ্ছে কি স্যার, এখান থেকে আমাদের পড়তে হবে যে লুইস ডট স্ট্রাকচার, অর্থাৎ কি যে এই যে তড়িৎযোজী বন্ধনগুলো তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা লুইস ডট স্ট্রাকচারটা একটু দেখে নেবো, বা এই আয়নীয় যৌগগুলো লুইস ডট স্ট্রাকচার আমরা কিভাবে আঁকাবো সেটা সম্বন্ধে একটু জেনে নিই। দেখো লুইস ডট স্ট্রাকচার কিভাবে আঁকাবো, দেখো এদের ক্ষেত্রে লুইস ডট স্ট্রাকচার আমরা বিভিন্ন ভাবে আঁকাতে পারি। এটার ক্ষেত্রে দেখো এইভাবে আমরা আঁকাতে পারি যে একটা ধরুন আমরা নিলাম হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড NaCl। ঠিক আছে, এবার NaCl এর ক্ষেত্রে আমরা কিভাবে আঁকাতে পারি স্যার, আমরা সবসময় লুইস ডট স্ট্রাকচার আঁকানোর সময় আমরা ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলোকে শুধুমাত্র দেখাবো, বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকবে তাদেরকে দেখাবো, আর ভেতরের কক্ষপথে ইলেকট্রন গুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে কি করবো স্যার, এক্ষেত্রে আমরা এটাকে করতে পারি এইভাবে যে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হবে স্যার 2,8,1, আর ক্লোরিনে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে ক্লোরিনের সূত্র 2,8,7, এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে ধরে নাও আমরা এইভাবে দিয়ে দেখালাম, ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। এখন ওই ক্লোরিন কি করছে স্যার, ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি করলাম, ক্লোরিনের ক্ষেত্রে ওর 7টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, তাই জন্য কি করলাম এখানে দুটো এইভাবে ডট ডট দিয়ে আমরা আঁকাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে ছিল 6টা, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে কি এইভাবে আঁকানোর পরে আমরা এবার দেখাবো কি করবো না, এক্ষেত্রে সোডিয়ামটা ওর ইলেকট্রনটা ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা ক্লোরিনকে দান করে দিয়ে দিল। ঠিক আছে, দান করার ফলে এখান থেকে কি তৈরি হলো না, এখান থেকে এই যে Na+ তৈরি হয়ে গেল, এবং এখান থেকে কি হলো না ক্লোরিনটা, এখান থেকে ক্লোরিন যেটা আছে ক্লোরিনটা কি করলো স্যার, ওর ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন হয়ে গেল এবং ও একটা মাইনাস চার্জে পরিণত হলো। তো তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা তৈরি হচ্ছে, সেই আকর্ষণ বলের মাধ্যমে তারা হচ্ছে কি যৌগটা গঠন করে নিচ্ছে। তো তাহলে এই যে ঘটনাটা তৈরি হলো, এটা হচ্ছে কি না NaCl এর যে লুইস ডট স্ট্রাকচারটা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, মানে এইভাবেও দেখাতে পারি বা আমরা এইভাবেও দেখাতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি আমরা NaCl এর লুইস ডট স্ট্রাকচারটা তৈরি করব। একই রকম ভাবে স্যার আমরা যদি বলি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা কিভাবে করব, MgCl2 কিভাবে করব, বলো এটা তোমরা নিজেরা চেষ্টা করো, একদম একই প্রসেস এইভাবে ফলো করো। তাহলে এখানে ম্যাগনেসিয়াম তার কত হয়, ম্যাগনেসিয়ামের 12 হয়, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করে ফেলো, যেগুলো তোমরা ক্লাস 9-10 এ করে থাকবে। এগুলো 2,8,2 আছে, ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে স্যার, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কি তোমার 17 মানে কি 2,8,7 আছে। তাহলে এটা চলো করো, এটা ক্ষেত্রে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা করো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম দুটো ক্লোরিন আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো স্যার, এক্ষেত্রে আমরা এক কাজ করি, এভাবে লিখি যে ম্যাগনেসিয়ামটাকে এখানে লিখো Mg। ঠিক আছে, তার ভিতরে দুটো ইলেকট্রন আছে, দুটো ক্রস করে দাও, দুজনের ইলেকট্রন গুলোকে আমরা আলাদা ভাবে দেখাবো। এক্ষেত্রে ধরুন এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তো তাহলে ক্লোরিনের ভ্যালেন্স শেলে কত 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রনকে দেখাও এখানে একদম ভাবে এখানে দেখাও। ঠিক আছে, এবারে দেখাও, দেখানোর পরে এইখানে কি করো, এর একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দিয়ে দাও, আর আরেকটা ইলেকট্রনকে এটাকে এইভাবে একে দিয়ে দাও। ঠিক আছে, তো তাহলে দুজনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এখান থেকে আলটিমেটলি কি হবে স্যার, এখান থেকে তৈরি হবে হচ্ছে কি তোমার Mg তোমার 2+ হয়ে গেল, আর এখান থেকে এই যে Cl, তো তার মাথার ভেতরে কি হচ্ছে 8টা ইলেকট্রন চলে আসছে, 8টা ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রন থাকার জন্য ও মাইনাস হয়ে গেল। এখানে আরেকটা ক্লোরিন, ঠিক আছে, তার দুটো ইলেকট্রন এইভাবে 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার জন্য সেও মাইনাস হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে Mg2+, এই যে দুটো Cl- এর সঙ্গে আকর্ষণ তৈরি করবে, তাহলে আলটিমেটলি তৈরি হয়ে যাবে কি MgCl2। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা MgCl2 লুইস ডট স্ট্রাকচারটা আমরা দেখাতে পারলাম, সেটা আমরা এইভাবেও দেখাতে পারি, এইভাবেও দেখাতে পারি। এটা হচ্ছে কি MgCl2 লুইস ডট স্ট্রাকচার। দেখো স্যার এই গঠনটাকে কিন্তু আমরা এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি। ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম ভাবে আমরা দেখাতে পারি। কিরকম ভাবে দেখো, MgCl এটা 2+, এখানে মাঝখানে রাখলাম, এদিকে একটাকে Cl ডটকে আমরা একটা Cl ডটকে এইভাবেও রাখতে পারি, Cl- কে এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে স্যার এই যে ক্লোরিনটাকে যে আমরা এইভাবে রাখছি, তো এটা ভুল হলো না। কেন ভুল হবে না স্যার, কেননা আমরা একটু পরে পড়বো যে আয়নিক বন্ডগুলো কিন্তু নন ডিরেকশনাল হয়। ঠিক আছে, তাদের মধ্যে কোনো রকম ডিরেকশন থাকে না,
বা তারা দিক নির্দেশক ধর্ম থাকে না তাদের মধ্যে। কেননা দেখো এই যে একটা প্লাস, সেখানে মাইনাস, এই প্লাসটাকে শুধুমাত্র এরকম ব্যাপার আছে যে এই সোজাসুজি আকর্ষণ করবে বা এইদিকে আকর্ষণ করবে, এদিকে আকর্ষণ করবে, এরকম তো কোনো ব্যাপার নেই। ও তো সব দিক দিয়ে তো আকর্ষণ করবে, মানে এই যে অ্যানায়নটা সে যেদিক দিয়ে আসুক না কেন সব দিক দিয়ে ওকে সেম ভাবে আকর্ষণ করবে। তো তাই জন্য এখানে আমরা এই যে এমজি আছে সেই এমজিটাকে আমরা এখানে এইভাবে দুটোকে এইভাবে দেখাতে পারি, বা আমরা কিন্তু এমজিটাকে এইভাবেও দেখাতে পারি, ঠিক আছে? দুটোই ঠিক আয়নিক বন্ডের ক্ষেত্রে। অর্থাৎ কি, ধরুন কখনো আমরা NaCl কে যদি আমরা লিখছি, সেই NaCl কে কখনো আমরা NaCl এইভাবে লিখতে পারি, ঠিক আছে? মানে দেখাতে হবে, মোটামুটি দেখানোর সৌন্দর্যের জন্য আমরা NaCl এইভাবে লিখলে কিন্তু ক্ষতি না, ঠিক আছে? কেননা এটা দেখা যাচ্ছে কি Na+, এই যে Na+, এই যে Cl-, এটাকে সব দিক দিয়ে সমানভাবে আকর্ষণ করতে পারে। তাই জন্য এদের মধ্যে কোনো রকম ডিরেকশন নেচার নেই। তো তাই জন্য আমরা লুইস ডট স্ট্রাকচার, আমরা এটাও ঠিক এটাও দুটোই কিন্তু ঠিক। কারণ কি, আয়নিক বন্ড নন ডিরেকশনাল ইন নেচার, ঠিক আছে? যেটা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখাতে পারবো না, মানে হাইড্রোজেনটা যেদিকে আছে সেদিকেই দেখাতে হবে। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখাতে পারবো না, কারণ কোভ্যালেন্ট বন্ড সেটা হচ্ছে ডিরেকশনাল ইন নেচার, তাদের দিক নির্দেশক ধর্ম আছে, ঠিক আছে? তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা এইভাবে আছে। আচ্ছা স্যার, এখান থেকে আরেকটা জিনিস এটা একটু তোমরা করো দেখি, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ঠিক আছে? Mg3n2, ঠিক আছে? এটার নাম কি স্যার? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে নাইট্রাইট, ঠিক আছে? এটাকে যদি আয়নে ভাঙো, যেটাকে আয়নে ভাঙলে স্যার কিভাবে ভাঙতে পারবো আমরা, বলো তো এখানে কোন কোন আয়নটা আছে? চলো তুমি যদি আয়নে ভাঙতে পারবে নাকি দেখো তো দেখি, এটা কিভাবে আয়নে ভাঙবো, ঠিক আছে? আয়নে ভাঙা তোমাদের আরেকটা একটু চট করে এখানে একটা বুদ্ধি বলে দিই, যদিও আমাদের পরবর্তী কাজে লাগবে, ঠিক আছে? এখন থেকে ধীরে ধীরে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে আর কি। যে কোনো সল্টকে যদি ভাঙতে হয়, মানে অর্থাৎ ওর কাছ থেকে কোন কোন আয়ন গুলো মিলে ওই সল্টটা তৈরি হয়েছে সেটা আমরা ভাঙার ছোট্ট একটা বুদ্ধি তোমাদের শর্ট ট্রিক্স এখান থেকে বলে দিই, তারপরে সেটা ডিটেলস তোমরা বুঝতেই পারবে। এখান থেকে দেখো, যে কোনো লবণকে ভাঙার একটা বুদ্ধি বলে দিচ্ছি। সেই লবণটাকে তোমরা নেবে যাচ্ছে কি AXBY এই আকারে সাজিয়ে নেবে, ঠিক আছে? AXBY হিসেবে সাজিয়ে নেবে। দেখো এর উদাহরণটা নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে নেওয়ার সময় তাহলে আমরা সবসময় মনে রাখবো যে লবণগুলো যে ভাঙবে, ভাঙার সময় কি হবে না, এই যে এক্সটা, ঠিক আছে? ধরো না, প্রথমে সবসময় আমরা ক্যাটায়নকে রাখবো, মানে পরে সবসময় অ্যানায়নকে, মানে যে কোনো লবণকে লেখার সময় বা যে কোনো যৌগকে লেখার সময় আমরা ক্যাটায়নটাকে প্রথমে লিখি, তারপরে অ্যানায়নটাকে লিখি। তাহলে এক্ষেত্রে দেখো যে এখান থেকে এটাকে আমরা কি করবো স্যার, এটাকে হচ্ছে গিয়ে এই এক্সটা যে আছে, এই যে এর সঙ্গে যে এর সংখ্যা বোঝাচ্ছে এক্সটা আর বির সংখ্যা বোঝাচ্ছে ওয়াইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ভাঙবো, ভাঙার সময় কি করবো, এক্সটাকে সামনে নিয়ে চলে আসবো, মানে এক্স এই ওয়াইটার মাথায় চলে যাবে, মানে কি ওয়াই প্লাস, ঠিক আছে? একরকম ভাবে ওয়াইটা এর সামনে চলে আসবে, ঠিক আছে? একরকম ভাবে যখন অ্যানায়নটাকে লিখবো তখন ওয়াইটা ওর সামনে চলে আসলো, একরকম ভাবে বি এই এক্সটা এর মাথায় চলে আসবে এক্স মাইনাস, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমরা এক্স সংখ্যক ক্যাটায়ন পেলাম, ওয়াই সংখ্যক অ্যানায়ন পেলাম, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু যে কোনো লবণকে, এই যে সূত্রটা আমি বলে দিলাম, এই সূত্র দিয়ে আমরা যে কোনো লবণকে এখন ভেঙে নিয়ে তার কাছ থেকে কোন কোন আয়ন পাওয়া যাবে সেটা কিন্তু আমরা বলতে পারবো। একরকম ভাবে বলো তো কি স্যার, এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ঠিক আছে? এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, কিন্তু নাইট্রাইট, ঠিক আছে? নাইট্রাইট, এখানে কিন্তু 3 ধরনের আয়ন হয় নাইট্রোজেনের, এগুলোকে চট করে তোমরা একটু বলে রাখি। দেখো যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, মানে নাইট্রাইট, নাইট্রো, এই কম্পাউন্ড গুলো এরকম হয়। দেখো তোমার হচ্ছে কি, একটা হয় হচ্ছে কি তোমার N3-, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার NO2-, একটা হয় হচ্ছে তোমার NO3-। বলো তো কি কোনটাকে কি বলে? দেখো এই যে N3-, এটাকে বলবো আমরা নাইট্রাইট ড, ঠিক আছে? এটাকে বলবো কি নাইট্রাইট ড, ইংলিশে লিখবো NITRIDE, নাইট্রাইট, ঠিক আছে? একইভাবে এই যে NO2-, এটাকে আমরা কি বলবো স্যার? এটাকে বলবো হচ্ছে নাইট্রাইট, ঠিক আছে? নাইট্রাইট, এটাকে বলবো কি স্যার? নাইট্রাইট, ঠিক আছে? নাইট্রাইট। আর একই রকম ভাবে এটাকে আমরা বলবো হচ্ছে কি নাইট্রেট, নাইট্রেট। ইংলিশে এটাকে বলবো কি স্যার? এটাকে বলবো NITRITE, নাইট্রাইট। এটাকে বলবো নাইট্রেট, NITRATE, নাইট্রেট, ঠিক আছে? তাহলে NITRATE, নাইট্রেট। তাহলে দেখো, যখন নাইট্রোজেনের মাঝে 3- থাকবে, N3-, সেটাকে আমরা বলবো কি নাইট্রাইট ড। আর NO2-, মানে কি, সেটাকে বলবো নাইট্রাইট ট, লাস্টে ট আর ডর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, নাইট্রাইট। আর একই ভাবে NO3-, সেটাকে আমরা বলি কি নাইট্রেট আয়ন বলি, NO3-, সেটাকে নাইট্রেট আয়ন বলা হয়। যেমন নাইট্রিক অ্যাসিড থেকে আমরা নাইট্রেট আয়ন পাই, ঠিক আছে? তাহলে এটা ব্যাপারটা বুঝতে পেরে গেছো? তাহলে এটার নাম কি হবে স্যার? ম্যাগনেসিয়াম নাইট্রাইট। আচ্ছা স্যার, এটাকে ওই একই ভাবে এই যে সূত্রটা দিয়ে যদি এই লবণটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে কিভাবে ভাঙবো বলো? তাহলে একই রকম ভাবে ভাঙার কি সূত্র বলেছি? এই সংখ্যাটা এর সামনে চলে আসবে, অর্থাৎ কি 3
তিনটা আগে সামনে চলে আসলো Mg, ঠিক আছে, এই দুইটার মাথায় চলে আসবে মানে Mg2+। সাধারণত ম্যাগনেসিয়াম বা ওই গ্রুপের এলিমেন্ট গুলো ওরা সবসময় +2, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো ওরা সবসময় +2 জারণ সংখ্যাটাই দেখায়। 3Mg2+ হয়ে গেল। একই রকম ভাবে স্যার কি হবে নেক্সট, এই অ্যানায়নটার ক্ষেত্রে কিভাবে ভাঙবো, এই দুইটাও সামনে চলে আসবে হচ্ছে 2, এই 3টাও মাথায় চলে আসবে মানে কি N3-, তাহলে নাইট্রাইট আয়নটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে এই দুটো আমরা এখান থেকে তিনটা ক্যাটায়ন এবং দুটো অ্যানায়ন পাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো স্যার এইভাবে যদি এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর যদি লুইস ডট স্ট্রাকচারটা যদি আমরা দেখাতে চাই, তো তাহলে সেটাকে আমরা কিভাবে দেখাবো, চলো বলো দেখি কিভাবে, চলো শুরু করো। তাহলে এই ক্ষেত্রে কি করবো স্যার, এই ক্ষেত্রে তো ম্যাগনেসিয়ামটা ইলেকট্রনটা দেবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি আছে, নাইট্রোজেন আছে এবং ম্যাগনেসিয়াম আছে। তাহলে ম্যাগনেসিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো স্যার, 2,8,2 পাবো। একইভাবে তুমি যদি নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেনের 7, 2,5 পাবো। ঠিক আছে, তাহলে একটা নাইট্রোজেনের 3টা করে ইলেকট্রন দরকার ওর অষ্টক পূর্তি হওয়ার জন্য, আর ম্যাগনেসিয়ামের কটা না, 2টো ইলেকট্রন ছেড়ে দিলে ওর অষ্টক পূর্তি হয়ে যাবে। তাহলে এক কাজ করে দেখো স্যার, এটাকে এইভাবে লিখো, ম্যাগনেসিয়াম গুলোকে Mg, ঠিক আছে, তারপরে এখানে নাইট্রোজেন দিয়ে দাও, তারপরে হচ্ছে তোমার আবার এখানে একটা ম্যাগনেসিয়াম দাও, ঠিক আছে, তারপরে আবার এখানে একটা নাইট্রোজেন দাও, তারপরে হচ্ছে গিয়ে কটা নাইট্রোজেন হলো এখানে, তারপরে এখানে একটা ম্যাগনেসিয়াম দিয়ে দাও, আর সবার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন গুলো দিয়ে দাও, কারণ সবার ভ্যালেন্সিয়াল কটা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন আছে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে স্যার, নাইট্রোজেনের ক্ষেত্রে 5টা আছে, 5টা দিয়ে দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে দিয়ে দাও। একইভাবে এর 2টো ইলেকট্রন আছে, এর কটা আছে, 5টা আছে, 5টা দিয়ে দাও, এর 2টো ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন দিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এবার স্যার মানে এর অষ্টক পূর্তি হওয়ার জন্য 2টো ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে। তাহলে এ কি করলো স্যার, এর 2টো ইলেকট্রন একে দিয়ে দিল, ঠিক আছে, এর 2টো ইলেকট্রনই একে দিয়ে দিল। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তাহলে এর কটা হলো স্যার, এর হচ্ছে 5, 2, 7টা হলো। তাহলে এই ম্যাগনেসিয়াম একে আরেকটা দিয়ে দেবে, আর এর একটা ইলেকট্রন একে দেবে। ঠিক আছে, তাহলে এর 6টা হলো, এই 2টা ইলেকট্রন এই নাইট্রোজেনের কাছ থেকে ও নিয়ে নেবে। তো তাহলে দেখো এইভাবে কি হলো, আমরা যে নতুন যে যৌগটা পেলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার, 2টো ম্যাগনেসিয়াম 2+ হলো, তাহলে 2Mg2+ হয়ে গেল, 2টো না 3টে, তাহলে 3টে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ অবস্থায় থাকলো। একই ভাবে নাইট্রোজেন কটা আছে, 2টো, তাহলে একই ভাবে 2 তোমার হচ্ছে গিয়ে N কি হচ্ছে কি স্যার, প্রত্যেকটার অষ্টক পূর্তি হয়ে গেছে, অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে এখান থেকে কি হবে স্যার, 3- দিয়ে দাও। তাহলে একই ভাবে এটা পরস্পর জুড়ে গিয়ে কি করবে না, N2, এটা তাহলে এই যৌগটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাগনেসিয়াম নাইট্রাইট তার যে লুইস ডট স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হবে সেটা ব্যাপারটা বুঝে গেছি, এটা তো আমরা আগেই করেছি। তো যাই হোক, এটা আমরা লুইস ডট স্ট্রাকচার, তাহলে যে কোনো আয়নিক কম্পাউন্ড আমাদেরকে যদি দেয়, তার যদি লুইস ডট স্ট্রাকচার যদি আঁকাতে বলে, তাহলে আমরা আঁকাতে পারবো এখন। ঠিক আছে স্যার, আমরা এখান থেকে চলে আসবো যে ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, ইলেকট্রোভ্যালেন্সি বা হচ্ছে কি তোমার তড়িৎ যোজ্যতা, এই বিষয়টা কি জিনিস। ঠিক আছে, তড়িৎ যোজ্যতা বিষয়টা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা একটু চলে আসবো। তড়িৎ যোজ্যতা, তড়িৎ যোজ্যতা বিষয়টা কি জিনিস স্যার, দেখো তড়িৎ যোজ্যতা মানে কি, এক্ষেত্রে আমরা কি বললাম যে এক্ষেত্রে ধাতু এবং অধাতুগুলো তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করবে, ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দেবে আর অধাতুগুলো ইলেকট্রনগুলো গ্রহণ করবে। তো এক্ষেত্রে কোন একটা ধাতু তার নিকটবর্তী অষ্টক পূর্তি লাভের জন্য, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার জন্য ও যতগুলি ইলেকট্রন ত্যাগ করবে, বা কোনো অধাতু সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার জন্য যতগুলি ইলেকট্রন গ্রহণ করবে, সেটা হবে তার তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, সেটা হবে তার তড়িৎ যোজ্যতা। এবার দেখো স্যার, তাহলে তড়িৎ যোজ্যতা মানে কি স্যার, তড়িৎ যোজ্যতা মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গেইন অর লস। ঠিক আছে, তাহলে কি বললাম স্যার, ওই যে তোমার রাসায়নিক বন্ধন গঠনকালে কি বললাম স্যার, রাসায়নিক বন্ধন গঠনের সময় যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাই কি হলো স্যার, সেটি হচ্ছে গিয়ে তোমার তড়িৎ যোজ্যতা, সেটাই হচ্ছে গিয়ে তোমার তড়িৎ যোজ্যতা। তাহলে স্যার কোন একটা পিরিয়ডিক টেবিলের কোন একটা এলিমেন্ট তার হচ্ছে গিয়ে এলিমেন্টার গ্রুপে, কেননা আমি কি বললাম স্যার, তড়িৎ যোজ্যতা মানে বললাম কি যে ওই যে ক্যাটায়নটা তার নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন লাভ করার জন্য যতগুলো ইলেকট্রন ছেড়ে দেবে সেটা হবে তার হচ্ছে কি ক্যাটায়নটার তড়িৎ যোজ্যতা, আবার অ্যানায়নটা যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে সেটা হবে অ্যানায়নের তড়িৎ যোজ্যতা। এবার কেন স্যার, ওটা আমরা তাহলে পিরিয়ডিক টেবিলে কোন গ্রুপে অবস্থান করছে সেই গ্রুপের অবস্থান থেকে আমরা বলে দিতে পারবো ও তড়িৎ যোজ্যতা কত হবে। কেন, কারণ গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো আছে বা গ্রুপ 2 এর যে এলিমেন্ট গুলো আছে, তাদের যেহেতু তোমার ইলেকট্রন আসক্তি থেকে তোমার কি হচ্ছে
আয়নেশন এনথালপির মানটা বা আইপির মানটা অনেক কম হয়, মানে ওরা ইলেকট্রন সহজেই ছাড়তে পারে, তো ছেড়ে দিয়ে ওরা নিকটবর্তী নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে পারে। একরকম ভাবে তোমার ওদিকে তোমার 17, 16 বা 15 এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কি হয়, ওদের ইলেকট্রন আসক্তির মানটা তুলনামূলক অনেক বেশি হয়, তাই জন্য ওরা ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ওরা অ্যানায়নের পরিণত হয় এবং যে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেটা হবে তাদের তোমার ইলেকট্রোভ্যালেন্সি। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ইলেকট্রোভ্যালেন্সি সেটা কিন্তু কখনো নেগেটিভ হবে না, কখনো মাইনাস কিন্তু হবে না, মানে জাস্ট আমরা ওখান থেকে ওর সংখ্যাটা নেব, ওর চার্জ কি বা ইলেকট্রন গ্রহণ বা বর্জন সেটা কিন্তু আমরা দেখাবো না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো একরকম ভাবে গ্রুপ 1 এর এলিমেন্ট, গ্রুপ 2 এর এলিমেন্ট, একরকম ভাবে এই দিক থেকে গ্রুপ তোমার হচ্ছে গ্রুপ 15, 16 এবং 17 এই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট গুলোর হচ্ছে গিয়ে তড়িৎযোজ্যতা কোন গ্রুপের এলিমেন্ট কত হবে সেটা আমরা একটু চট করে আলোচনা করে নেবো। দেখো গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো তারা কি করে না, তোমার এখান থেকে মানে এরা সবসময় +1 একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়, অর্থাৎ কি লিথিয়াম প্লাস, তারপরে লিথিয়াম পটাশিয়াম, তারপরে সোডিয়াম পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। গ্রুপ 1 এর প্রত্যেকটা এলিমেন্ট তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকটবর্তী নোবেল গ্যাসের কনফিগারেশন লাভ করতে পারে। তো তাই জন্য এই যে আয়ন গুলো যখন ওরা যৌগ গঠন করবে তাদের হচ্ছে গিয়ে তড়িৎযোজ্যতা সবসময় কত হবে স্যার, তড়িৎযোজ্যতা কিন্তু এদের সবসময় 1ই হবে। এখন গ্রুপ 2 এর এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা যেহেতু দুটো করে ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাই জন্য এদের তড়িৎযোজ্যতা হবে 2। একইভাবে তোমার গ্রুপ 15, 15 এর এলিমেন্ট গুলো ওরা 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করে নিয়ে ওরা হচ্ছে 3- তৈরি করে, তাই জন্য এদের তড়িৎযোজ্যতা কত হবে স্যার, এদের তড়িৎযোজ্যতা 3 হবে। এখন গ্রুপ 16 এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কি হচ্ছে অক্সিজেন এবং সালফার। এবার কথা তুমি বলতে পারো যে নিচের মৌলগুলো কেন লিখনি, কারণ নিচের মৌলগুলো ওরা কিন্তু তোমার হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করতে, মানে নিচে যত যাচ্ছে ধাতব চরিত্র কিন্তু বাড়তে থাকে, তাই জন্য দেখা গেছে এই মৌলগুলো সাধারণত অ্যানায়ন গঠন করে এবং আয়নীয় যৌগ গঠন করে। ঠিক আছে, এই যে এই এলিমেন্ট গুলো ভালো করে দেখে রাখো, এই এলিমেন্ট গুলো সাধারণত কি করবে না, আয়নীয় যৌগ গঠন করবে। ঠিক আছে, একইভাবে এদের তড়িৎযোজ্যতা কত হবে 2 আর এদের তড়িৎযোজ্যতা কত হবে 1, যেহেতু এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, এখান থেকে দেখো লিথিয়াম এবং বেরিলিয়াম, এই যে লিথিয়াম যে ক্ষার ধাতু এবং বেরিলিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই দুজনে কিন্তু তোমার সমযোজী যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, তাহলে এই গ্রুপের মেইনলি তোমার সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই 4 জন তোমার হচ্ছে ভালো মতো আয়নিক কম্পাউন্ড তৈরি করবে এবং এই গ্রুপের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এই 4 জন হচ্ছে ভালো করে তোমার হচ্ছে কি করবে না আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যে দেখো যে সাধারণত এই যে গ্রুপ 1 এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং গ্রুপ 2 এর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের তোমার হচ্ছে নাইট্রাইট, তারপরে তোমার হচ্ছে সালফাইড, তারপরে তোমার হচ্ছে অক্সাইড, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার হ্যালাইড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার হাইড্রাইড, তারপরে হচ্ছে তোমার কার্বাইড। ঠিক আছে, কার্বাইড, এই যে আয়ন গুলো কি বললাম স্যার, এই জায়গাটা একটু ভালো করে ফোকাস করো তোমরা, বারবার করে বলছি যে তোমাকে হচ্ছে কি বললাম যে এই যে গ্রুপ 1 এর মধ্যে কে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম, তাদের নাইট্রাইট লবণ বা সালফাইড লবণ বা অক্সাইড লবণ বা তোমার হ্যালাইড লবণ এবং হাইড্রাইড এবং কার্বাইড লবণ গুলো ওরা সবসময় কি হবে স্যার, আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, এখন যদি তোমাকে যদি বলা হয় এই গ্রুপ 2 এর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের নাইট্রাইট লবণ বা সালফাইড লবণ বা অক্সাইড লবণ বা হ্যালাইড লবণ বা হাইড্রাইড বা কার্বাইড লবণ গুলো সবসময় কি হবে স্যার, আয়নিক কম্পাউন্ড হবে। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় তোমার Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এটা আয়নিক কম্পাউন্ড না হচ্ছে কি তোমার কোভালেন্ট কম্পাউন্ড স্যার, কি করে বুঝবে, কি বললাম, এই যে গ্রুপ 2 এর নাইট্রাইট যে যৌগগুলো তারা কিভাবে সবসময় আয়নিক কম্পাউন্ড তৈরি হবে। এখন তোমাকে যদি বলা হয় যে তোমার Na2O, ঠিক আছে, সোডিয়াম অক্সাইড যে ডাইসোডিয়াম অক্সাইড, এই অক্সাইডটা এটা আয়নিক কম্পাউন্ড হবে না কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে স্যার, এটা কি বলবো, এটা কিন্তু তোমার কি হচ্ছে গ্রুপ 1 এর সোডিয়ামের অক্সাইড লবণ কি হবে, আয়নিক কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, ব্যাপারটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু ভালো করে ক্লিয়ার করে নাও। তোমাকে পরীক্ষায় এরকম করে মানে এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, বলা হবে নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে কোনটি আয়নিক কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, তো তাহলে তোমরা যদি এই চারটা যদি মনে রাখতে পারো, এই যে চারটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবে কোনটা আয়নিক কম্পাউন্ড এবং কোনটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, তাছাড়াও তো আমরা পরবর্তীতে শর্ত যখন পড়বো তখন ব্যাপারটা বুঝতে পারবো, কিন্তু এই জায়গাটা এই বিষয়টা তোমরা যদি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড, দেখি কি বলতে পারে, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইড এটা আয়নিক কম্পাউন্ড না হচ্ছে কি তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড স্যার, ক্যালসিয়াম
ক্যালসিয়াম কার্বাইড কি তৈরি করবে, তোমার হচ্ছে গিয়ে আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড একটা আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তাহলে কোন একটা কম্পাউন্ড সেটা আয়নিক না কোভ্যালেন্ট সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবার স্যার নেক্সট আমরা চলে আসবো, সেটা হচ্ছে কি তোমার তাহলে তড়িৎযোজ্যতাটাও কার কত হবে সেটা বুঝতে পারছি। আর যে এখানে একটু বলতো দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড স্যার, এই যৌগটার মধ্যে ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা কত, ক্যালসিয়ামের তড়িৎযোজ্যতা কত, মানে ক্যালসিয়াম কটা ইলেকট্রন ছেড়েছে। তাহলে এক কাজ করো, চোখ বন্ধ করে তুমি এক কাজ করে এটাকে প্রথমে আয়নে ভেঙে দাও। ঠিক আছে, আয়নে ভাঙলে এটাকে কি পাবো স্যার, আয়নে ভাঙলে এটাকে পাবো হচ্ছে Ca2+ পাবো, আর এখান থেকে 2Cl- পাবো। তাহলে যেহেতু দুটো ইলেকট্রন ছেড়েছে তাহলে এর তড়িৎযোজ্যতা হবে 2, আর এখানে ক্লোরিনের তড়িৎযোজ্যতা, একটা যৌগ দিয়ে যদি তড়িৎযোজ্যতা বের করতে বলে তাহলে বের করতে পারবো। ঠিক, আচ্ছা দেখি তাহলে এখান থেকে বলো দেখি, Mg3N2 এর মধ্যে নাইট্রোজেনের তড়িৎযোজ্যতা কত স্যার, নাইট্রোজেনের তড়িৎযোজ্যতা 3 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর স্যার আমরা চট করে চলে আসি, তড়িৎযোজ্যতা ব্যাপারটা তো বুঝে গেছি, পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা নেক্সট চলে আসবো হচ্ছে তোমার তড়িৎযোজী যৌগ গঠনের হচ্ছে কি শর্ত, মানে কারা কারা তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে সেই শর্তগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেবো। কি বললাম স্যার, তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো কি কি স্যার? তড়িৎযোজী যৌগ গঠনের শর্তগুলো হচ্ছে কি, যে দেখো প্রথমে আমাদের এই শর্তটা মাথায় রাখতে হবে যে তড়িৎযোজী যৌগগুলোর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ কি দেখো, যে কম্পাউন্ড গুলো তড়িৎ যৌগ গঠন করেছে তো তাদের যারা হচ্ছে ক্যাটায়ন গঠন করবে, ক্যাটায়নের যেহেতু ওরা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার কি করবে, ক্যাটায়নে পরিণত হবে, তো তাই জন্য যোজ্যতা কক্ষে অর্থাৎ কি ক্যাটায়নের ক্ষেত্রে স্যার, ক্যাটায়নের ক্ষেত্রে যোজ্যতা ক্ষেত্রে একটা বা দুটো বা তিনটা ইলেকট্রন থাকলে তারা তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে। একই রকম ভাবে অ্যানায়নের ক্ষেত্রে যোজ্যতা কক্ষে তোমার যদি 5টা ইলেকট্রন বা 6টা ইলেকট্রন বা 7টা ইলেকট্রন যদি থাকে তো তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে কি করবে না অ্যানায়নে পরিণত হতে পারবে এবং হচ্ছে কি করবে তারা আয়নীয় যৌগ গঠন করতে পারবে। তাহলে কি বললাম স্যার, তাহলে যে যৌগগুলোর ক্যাটায়নের যোজ্যতা কক্ষে মানে পরমাণুটার যোজ্যতা কক্ষে একটা বা দুটো বা তিনটা ইলেকট্রন থাকবে তারা তোমার তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে। একরকম ভাবে যে পরমাণুটির যোজ্যতা কক্ষে 5টি 6টি বা 7টি ইলেকট্রন থাকবে তারা হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করতে পারবে। একরকম ভাবে স্যার নেক্সট পয়েন্টে চলে আসবো, পরমাণুর আইপি অর্থাৎ কি আয়নন পোটেনশিয়াল অর্থাৎ কি আয়নীভবন শক্তির মানের উপরও কিন্তু নির্ভর করবে। এবার একই রকম ভাবে ক্যাটায়নটা ও যত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, ক্যাটায়নটা কি বললাম স্যার, যে পরমাণুটি ক্যাটায়নে পরিণত হচ্ছে সে যোজ্যতা কক্ষে ইলেকট্রনটা যত তাড়াতাড়ি ছাড়তে পারবে তাহলে কি হবে, তার ক্ষেত্রে কি হবে, সে তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেবে, তার মানে ছেড়ে দিলে কি হবে, সহজে ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝবো স্যার, আয়নেশন পোটেনশিয়াল মানে কি না তোমার হচ্ছে গিয়ে আয়নন বিভব, তাই তো। এক্ষেত্রে কি হয় স্যার, আমরা যদি NaCl এর উদাহরণটা যদি নিই তাহলে এক্ষেত্রে কি হচ্ছে গিয়ে সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে, ছেড়ে দিচ্ছে, তাই তো। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হচ্ছে গিয়ে তোমার এই ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে স্যার, এক্ষেত্রে কি হবে যে এই যে ধাতুটি এ যত সহজে ইলেকট্রনটা ছাড়তে পারবে তত সহজে ক্যাটায়নটা পরিণত হবে। তো ক্যাটায়নে পরিণত হতে পারলে যত সহজে ক্যাটায়নে পরিণত হবে তত সহজে কি করবে, ও হচ্ছে ক্যাটায়নে পরিণত হবে। অর্থাৎ কি স্যার, এক্ষেত্রে মানে যে তোমার ক্যাটায়নটার মানে যে ক্যাটায়নটা যে পরমাণুটি থেকে তোমার ক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই পরমাণুটির কি হবে না আইপির মান কম হতে হবে। ঠিক আছে, এই আইপির মান যত কম হবে ও কিন্তু অত সহজে আয়নীয় কম্পাউন্ড তৈরি করবে। একই রকম ভাবে স্যার অ্যানায়নটা তো ইলেকট্রন গ্রহণ করতে হবে, এবার ওর কাছ থেকে যদি আমরা ইলেকট্রন বের করতে চাই তো তাহলে ও কি করবে, আমি সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে অ্যানায়নটা ও যদি ইলেকট্রন যদি ছাড়তে না চাই, ঠিক আছে, তাহলে ও ক্ষেত্রে যদি ও ইলেকট্রন যদি না ছাড়ে তাহলে কি ওর কাছ থেকে জোর জবরদস্তি ইলেকট্রনটা যদি বের করতে হয় তাহলে কি ওর আয়নন বিভবের মান, ও তো ইলেকট্রন গ্রহণ করতে হবে, অ্যানায়নটাকে তো ইলেকট্রন নিতে হবে। ও যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে ও তত সহজে অ্যানায়নে পরিণত হবে। এবার ও যদি ইলেকট্রন ছেড়ে দেওয়ার মতো যদি ওর কন্ডিশন থাকে তাহলে কি ও ইলেকট্রন গ্রহণ করবে। তো তাই জন্য এক্ষেত্রে অ্যানায়নটার আয়নন বিভবের মান কি হতে হবে স্যার, অনেক বেশি হতে হবে যাতে ও কোন রকম ইলেকট্রন ছাড়তে না চায় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কি এক্ষেত্রে অ্যানায়নের আয়নন পোটেনশিয়াল অর্থাৎ কি এক্ষেত্রে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে তার যাতে আইপির মানটা বেশি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ কি কোনো একটা আয়নীয় যৌগ সে স্ট্রং আয়নিক কম্পাউন্ড হবে তখনই যখন ওই ক্ষেত্রে ক্যাটায়নটার আয়নন পোটেনশিয়ালের মান তোমার কি হবে না, ক্যাটায়নটার আয়নন পোটেনশিয়ালের মান কম হতে হবে, একরকম ভাবে অ্যানায়নটার আয়নন পোটেনশিয়ালের মান বেশি হতে হবে বা আয়নন বিভবের মান বেশি হতে হবে। তো এটা হচ্ছে কি তোমার কি, তাহলে তারা হচ্ছে কি আয়নীয় কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে স্যার। একই রকম ভাবে
যদি পরমাণুর আকার, ঠিক আছে, পরমাণুর আকারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ কি এক্ষেত্রে তোমার যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই ক্যাটায়নটার আকারটা বড় হতে হবে, ঠিক আছে, ক্যাটায়নের আকার বড় হতে হবে এবং একই রকম ভাবে অ্যানায়নটার আকার ছোট হতে হবে। কেন স্যার, কেন বলছি এক্ষেত্রে, দেখো স্যার, পরমাণুর আকারটা কি হবে, যত বড় হবে তাহলে এই শেষ কক্ষপথে ইলেকট্রনটা তত সহজেও বাইরে ছেড়ে দিতে পারবে। একইভাবে অ্যানায়নের আকারটা যত ছোট হবে ও কি করতে পারবে, তত সহজে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে, তো তাহলে তত তাড়াতাড়ি ও আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। তো তাহলে কি করবো স্যার, পরমাণুর আকারের ক্ষেত্রে কি বলবো, পরমাণুর ক্ষেত্রে যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই ক্যাটায়নটার আকার, মানে ক্যাটায়নের যে পরমাণুটা থেকে ক্যাটায়নটা তৈরি হয়, ঠিক আছে, ক্যাটায়নের আকার না কিন্তু, যে পরমাণুটি থেকে ক্যাটায়ন তৈরি হচ্ছে তো তার আকার বড় হতে হবে, ঠিক আছে, তার আকার ক্যাটায়নের আকার বড় হতে হবে এবং অ্যানায়নের আকারটা কি হতে হবে স্যার, ছোট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, একরকম ভাবে আয়নের আধান, ঠিক আছে, আয়নের আধান মানে এবার ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের কথা আমরা ভাববো। একরকম ভাবে এবং একই রকম ভাবে ল্যাটিস শক্তি, সেই ল্যাটিস শক্তিটা কি জিনিস স্যার, ল্যাটিস শক্তি আমরা আজকের ক্লাসে পুরোপুরি ডিটেলস পড়বো না। ল্যাটিস শক্তি আমরা এর আগের দিনে একটু বলেছিলাম। ল্যাটিস শক্তি মানে কি, একটা গ্যাসিয়াস ক্যাটায়ন এবং একটা গ্যাসিয়াস অ্যানায়ন থেকে যখন একটা তোমার 1 গ্রাম ফর্মুলা ওজন তোমার হচ্ছে গিয়ে আয়নীয় কম্পাউন্ডটা তৈরি হবে, তখন যে পরিমাণ শক্তির মুক্তি ঘটবে সেটাকে আমরা ল্যাটিস শক্তি বলি, তাই তো। এবার সাধারণত যাদের ক্ষেত্রে মানে যে আয়নীয় কম্পাউন্ডটা ল্যাটিস এনার্জি যত বেশি হবে তার আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে, অর্থাৎ কি ও তত ভালো আয়নীয় কম্পাউন্ড তৈরি করবে। তাহলে কি হবে স্যার, ল্যাটিস শক্তির মান যার বেশি হবে তার হচ্ছে গিয়ে আয়নীয় কম্পাউন্ড তৈরি করার ক্ষমতা তত বেশি হবে, ঠিক আছে। তাহলে এই শর্তগুলো যারা পালন করবে, এখান থেকে আরেকটা জিনিস বলা হলো না, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটা কি স্যার, তড়িৎ ঋণাত্মকতা কি, যে এক্ষেত্রে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক বেশি হতে হবে। ব্যাপারটা কিরকম না, ক্যাটায়ন মানে কি ও ইলেকট্রন সহজে ছাড়বে, অর্থাৎ কি ক্যাটায়ন গুলোর তোমার তড়িৎ ঋণাত্মকতা একদম কম হতে হবে, একই রকম ভাবে অ্যানায়নটা তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হবে, ঠিক আছে। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক বেশি হতে হবে এবং তাহলেই তারা হচ্ছে গিয়ে তোমার তড়িৎজয়ী যৌগ গঠন করবে। তাহলে এগুলো মোটামুটি তোমার কি না তড়িৎজয়ী যৌগের শর্ত, ঠিক আছে। এক্ষুনি দেখলাম যে তোমার হচ্ছে কি তড়িৎ যোজ্যতা, ঠিক আছে, তড়িৎ যোজ্যতাটা কি হচ্ছিল স্যার, কোন একটা গ্রুপের ক্ষেত্রে কোন গ্রুপে অবস্থান করছে তার ভিত্তিতে আমরা দেখছিলাম যে তার তড়িৎ যোজ্যতা কত হচ্ছিল। এবার অনেকগুলো এলিমেন্ট আছে যারা হচ্ছে পরিবর্তনশীল তোমার তড়িৎ যোজ্যতা দেখায়। যেমন আমরা এস ব্লকের ক্ষেত্রে দেখলাম ওরা সবসময় তোমার ফিক্সড জারণ সংখ্যা দেখাচ্ছে, মানে ফিক্সড তোমার তড়িৎ যোজ্যতা দেখাচ্ছে। এখন ভাবে পি ব্লকের ক্ষেত্রে তারাও হচ্ছে ফিক্সড দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু এলিমেন্ট আছে পিরিয়ড টেবিলের মধ্যে, যেমন ডি ব্লকের এলিমেন্ট গুলো তারা কি করে না পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখায়, তারা মানে কি ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে। তো তাদের একটু দেখে নেবো যে কারা কারা তোমার তড়িৎ যোজ্যতা পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখায় এবং তাদের কারণটা কি, কেন তারা পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে যে তোমার পরীক্ষা হলে এরকম কোশ্চেন দিতেই পারে যে তোমার হচ্ছে ডি ব্লকের মৌলগুলো ভেরিয়েবল তড়িৎ যোজ্যতা দেখায় বা তোমার তড়িৎ যোজ্যতা তোমার পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা দেখা যায়, তার কারণগুলো ব্যাখ্যা করো। দেখো তড়িৎ যোজ্যতা কি বললাম, পরিবর্তনশীল তড়িৎ যোজ্যতা কারা দেখায় এবং কারা অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায়, সেটা হচ্ছে কি কারা কারা দেখায় না, হচ্ছে তোমার সাধারণত তোমার হচ্ছে ডি ব্লকের মৌলগুলো, ঠিক আছে, ডি ব্লকের মৌলগুলো তারা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় এবং পি ব্লকের মৌলগুলোর মধ্যে ভারী এলিমেন্ট গুলো, কি বললাম স্যার, এবং পি ব্লকের মৌলগুলোর মধ্যে ভারী গুলো, ঠিক আছে, তুলনামূলক ভারী এলিমেন্ট গুলো, ভারী তোমার কি বলো মৌলগুলো তারা হচ্ছে কি পরিবর্তনশীল তোমার যোজ্যতা দেখায়, ঠিক আছে, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এবার ডি ব্লকের মৌলগুলো মানে এই যে কোনো এলিমেন্ট তারা হচ্ছে কি কারা কারা বললাম স্যার, ডি ব্লকের এলিমেন্ট এবং হচ্ছে পি ব্লকের ভারী এলিমেন্ট গুলো কোনগুলো, নিচের দিকের এলিমেন্ট গুলো, যেমন তোমার ইন্ডিয়াম, তারপর যে থ্যালিয়াম, তো এই এলিমেন্ট গুলো তারা সাধারণত পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে। এবার স্যার পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় তার কারণগুলো একটু চট করে জেনে নেবো। দেখো এখানে দুটো কারণ আছে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখানোর, ঠিক আছে। দেখো সবসময় কোন এলিমেন্ট সবসময় চাই কি সে তার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে স্টেবল রাখতে চাই। এবার ডি ব্লকের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কি হয় দেখো, যেমন ধরে নাও এফির ক্ষেত্রে যদি আমরা দেখি, এফির স্যার ইলেকট্রন বিন্যাস আমরা দেখবো কি, এপির ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে এপির কত হয় স্যার, এপির হচ্ছে কি 26, তাই তো 26। তাহলে ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তাহলে দেখবো কি 3d6 4s2 হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওরা সবসময় যোজ্যতা কারণ ভ্যালেন্সি মানে শেষ কক্ষপথে ইলেকট্রন গুলো ছাড়বে, তো এই শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন ছেড়ে দিল।
তো ছেড়ে দেওয়ার ফলে এখান থেকে কি তৈরি করলো না Fe2+ তৈরি করলো। Fe2+ যখন তৈরি করলো তখন ওর কি হচ্ছে 3d6 হলো আর পরে এসে দুটো ইলেকট্রন বের হয়ে গেল। এবার স্যার এই যে 3d6 আছে, এবার 3d6 এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 এখানে আছে, এই 6টা ইলেকট্রনকে তোমরা যদি এখানে রাখো তো তাহলে দেখবে কি স্যার এখান থেকে এই যে 6টা ইলেকট্রন আছে, এবার এই যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু আনস্টেবল কনফিগারেশন। কেননা ও যদি একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দিতে পারে তাহলে ডি অরবিটালটা কি হবে স্যার হাফ ফিল্ড হয়ে যাবে, এবং আমরা জানি হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন গুলো সবসময় স্টেবল হয়, তাই তো। তো তাই জন্য Fe2+ তৈরি করলো, আরেকটা তৈরি করতে পারে, একটা হচ্ছে Fe3+ তৈরি করতে পারে। সেই Fe3+ এর ক্ষেত্রে কি হবে স্যার, ও কি করবে যে 3d5 হবে। কেন স্যার 3d5 কেন হবে, কেননা ও যদি দ্বিতীয় যদি 5টা ইলেকট্রন রাখে তাহলে ডি অরবিটালটা হাফ ফিল্ড হয়, এবং আমরা জানি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অর্থাৎ কি অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটাল গুলো মানে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো সবসময় স্টেবল হয়, তাই না। যেমন আমরা জানি যে ডির ক্ষেত্রে D5 অনেক স্টেবল, এখন D10 এই ইলেকট্রনিক কনফিগারেশন সবসময় স্টেবল হবে। এখন পির ক্ষেত্রে P3 এবং P6 এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো অল টাইম স্টেবল হবে। এখন এফ এর ক্ষেত্রে তোমার F7 এবং F14 এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কি হবে স্যার অল টাইম স্টেবল হবে। তার কারণ আমরা জানি যে তার কারণ কি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড গুলো স্টেবল হয়, যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম যে কেন হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন গুলো স্টেবল হয়, সেটা আমরা জানি কিন্তু। তো তাই জন্য দেখো যে তাই জন্য এপি ও শেষ পর্যন্ত দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে 2+ ও হতে পারে, একইভাবে ও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করতে পারে না তোমার হচ্ছে 3+ ও হতে পারে। তাই জন্য কেন ও হচ্ছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করতে পারবে। তাই জন্য ও কিন্তু ওর যদি বলা হয় যে তড়িৎ যোজ্যতা কত কত হবে 2 হতে পারবে 3ও হতে পারবে। আর একই রকম ভাবে এদের স্যার যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকবে 26 এর ক্ষেত্রে মোটামুটি এর ক্ষেত্রে যোজ্যতা কত কটা ইলেকট্রন থাকবে স্যার তোমার কি স্যার এখানে 14টা ইলেকট্রন আছে। একসময় 3+ এর ক্ষেত্রে কি আছে 2, 8, 13টি ইলেকট্রন আছে। তাহলে শেষ হতে কি তোমার 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন নেই কিন্তু। তাই জন্য এরা কিন্তু তোমার কি অষ্টক সূত্রের কিন্তু ব্যতিক্রম, মানে এরা অষ্টক সূত্রটা মানে না। ডি ব্লকের কোনো এলিমেন্টই তোমার হচ্ছে অষ্টক সূত্র মেনে চলে না, ঠিক আছে। এদের কিন্তু যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন নেই, তো তাও কিন্তু এরা Fe2+ বা Fe3+ তৈরি করতে পারে, ঠিক আছে। এটা অষ্টক সূত্রের ব্যতিক্রম এবং এরা ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে বা ভেরিয়েবল তড়িৎ যোজ্যতা দেখাতে পারে। তার কারণটা আমরা বুঝতে পারলাম যে তাদের কি ইলেকট্রনিক কনফিগারেশনটা ওরা সবসময় চাই কি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন করতে চায়। আর স্যার এখান থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, Fe2+ এবং Fe3+ আয়নগুলোর মধ্যে কোনটা বেশি স্টেবল, বা তোমাকে বলতে পারে Fe মানে আয়রনের আজকে তড়িৎ যোজ্যতা 2 এবং 3 এর মধ্যে কোন তড়িৎ যোজ্যতাটা বেশি স্টেবল, অর্থাৎ কি ও 3+টা বেশি স্টেবল না 2+টা বেশি স্টেবল। তাহলে অবশ্যই কিন্তু আমরা এখন বলতে পারবো যে 3+টা অর্থাৎ কি ওর তড়িৎ যোজ্যতা 3 সেটা হচ্ছে কি বেশি স্টেবল। কারণ কি ওর ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি দেখি ডি তে 5টা ইলেকট্রন থাকবে, ডি যেহেতু 5টা ইলেকট্রন থাকার জন্য অনেক বেশি স্টেবল, তাই জন্য কিন্তু ওর 3+টা বেশি স্টেবল। এখন স্যার এখান থেকে আরেকটা বলে দিই যে কপারের ক্ষেত্রে, ঠিক আছে, কপারে কিন্তু তোমার দুটো জারণ সংখ্যা দেখাতে পারে। সেই কপারের ক্ষেত্রে কি কি স্যার, কপারের ক্ষেত্রে Cu এর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 29 মানে কি 3d10 4s1, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে কপার কি করতে পারে না কপার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও 3d10 অর্থাৎ কি Cu+ হতে পারে এবং হচ্ছে কি Cu2+, দুটো ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে, একটা 3d10 একটা হচ্ছে 3d9, ঠিক আছে। এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি করতে পারে। এবং এখান থেকে খুবই মজার জিনিস এবং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি স্যার, সেটা হচ্ছে গিয়ে কপারের ক্ষেত্রে তোমার হচ্ছে D10 এবং D9 এই দুটো কনফিগারেশনের মধ্যে তোমার হচ্ছে গিয়ে নরমালি আমাদের মানে তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন দিতেই পারে এরকম যে Cu+ মানে এর তড়িৎ যোজ্যতা 1 এবং Cu2+ এর তড়িৎ যোজ্যতা 2, এই 1+ এবং 2+ এর মধ্যে কোন তড়িৎ যোজ্যতা বেশি স্টেবল, ঠিক আছে। তাহলে নরমালি আমরা যদি বলি যে আমাদের যদি ইলেকট্রনিক কনফিগারেশনের যে কনসেপ্টটা থেকে আমরা জানি যে তোমার হচ্ছে গিয়ে তোমার হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশনটা সবথেকে বেশি স্টেবল হয়, তো তাই জন্য ওই হিসেবে তুমি বলতে পারো যে তোমার D10 কনফিগারেশনটা বেশি স্টেবল অর্থাৎ কি Cu+টা বেশি স্টেবল। কিন্তু স্যার এই জায়গাটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে এক্ষেত্রে কপারের ক্ষেত্রে কিন্তু Copper2+ আয়নটা বেশি স্টেবল অর্থাৎ কি কপারের যোজ্যতা 2 এই আয়নটা কিন্তু বেশি স্টেবল Copper+ এর থেকে। তার কারণটা কি, যে তার কারণটা দেখো স্যার এক এক জায়গায় তোমার এক এক ভাবে বলা আছে যে এটা যদি বলা হয় মেন কারণ যে Copper2+ কেন বেশি স্টেবল, যদি বলা হয় মেন কারণটা সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি, ঠিক আছে। সেটা কি বললাম স্যার এই জায়গাটা নোট করে নাও বা বইয়ের মধ্যে নোট করে রাখো, সেটা হচ্ছে কি হাইড্রেশন শক্তি, ঠিক আছে, হাইড্রেশন শক্তি। Copper2+ এর হাইড্রেশন এনার্জির মানটা Copper+1 এর থেকে অনেক বেশি হয়। তো তাই জন্য আমরা জানি যে যখন জলীয় দ্রবণের মধ্যে Copper2+ কে দেওয়া হবে কি হয় স্যার, Cu2+ কে আমরা যখন জলের মধ্যে দিয়ে দিলাম তখন জলের মলিকুলটাকে কি করবে স্যার বেশি বেশি করে ঘিরে ধরতে পারবে, ঠিক আছে, বেশি বেশি ঘিরে ধরবে। আর Copper+ কে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে তুলনামূলক কম ঘিরে ধরবে। কেন স্যার, কেননা Copper2+ মানে কি ওর মধ্যে তোমার
ক্যাটায়নের যে চার্জের ডেন্সিটিটা মানে প্লাসের ডেন্সিটিটা অনেক বেশি হওয়ার জন্য জলের মলিকুলগুলো বেশি বেশি করে ওকে ঘিরে ধরবে, তাই জন্য যত জলের মলিকুলকে ঘিরে ধরতে পারবে ও তত বেশি স্টেবল হবে, তার কাছ থেকে তত শক্তি বাইরে বের হয়ে আসবে, তাই জন্য কপার 2 প্লাসটা বেশি স্টেবল হবে। অপরদিকে কপার 2 প্লাসের মধ্যে যেহেতু পজিটিভ আধানের ঘনত্বটা তুলনামূলক কম, তাই জন্য ও কিন্তু মানে ওর মধ্যে জলের মলিকুল বেশি করে ওকে ঘিরে ধরতে পারবে না, তাই জন্য তার হাইড্রোজেন এনার্জির মানটা কম হবে, তাই জন্য কপার প্লাসটা কিন্তু তুলনামূলক আনস্টেবল। ঠিক আছে, যদিও তোমার এর মধ্যে 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাও কিন্তু Cu প্লাসটা বেশি স্টেবল হয় না, তার কারণ হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, তার কারণ হচ্ছে হাইড্রেশন এনার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবার তোমার বইতে এভাবেও তোমার এটাকে ব্যাখ্যা করা থাকতে পারে, যে এইভাবে ব্যাখ্যা করা থাকতে পারে যে তোমার যেহেতু তোমার যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পাওয়া যাবে কি 2, তোমার 8,18। দেখো এইভাবে ইলেকট্রন বিন্যাস করা থাকতে মানে বলা থাকতে পারে যে যেহেতু তোমার শেষ কক্ষপথে 18টা ইলেকট্রন আছে, কপার তার শেষ কক্ষপথে 18টা ইলেকট্রনকে রাখতে পারে না, তাই জন্য একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে তুলনামূলক হচ্ছে কি শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে টানতে পারে 2 প্লাস হলে, তো তাই জন্য ওরা কি করে একটা ইলেকট্রনকে সহজে ছেড়ে দেয়। এটাও একটা ব্যাখ্যা, কিন্তু মেন ব্যাখ্যাটা আমরা দেবো এইভাবে যে ওর হাইড্রেশন এনার্জি Cu2 প্লাস কে জলীয় দ্রবণের মধ্যে যখন রাখা হয় তখন রাখলে কি হয় Cu2 প্লাস কে বেশি করে জলের মলিকুল ঘিরে ধরতে পারে। তার কারণটা কি Cu2 প্লাসের মধ্যে তোমার পজিটিভ চার্জের ডেন্সিটিটা বেশি হওয়ার জন্য জলের মলিকুল বেশি করে ঘিরে ধরতে পারে, তাই জন্য তার হাইড্রেশন এনার্জির মানটা বেশি হয়, তাই জন্য Cu2 প্লাসটা বেশি স্টেবল। এবং এই জন্য দেখো এরা হচ্ছে তোমার এই যে এইগুলো কারণের জন্য কিন্তু এরা কি করে না পরিবর্তনশীল জারণ অবস্থা মানে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো ছাড়তে পারে, আবার ডি কক্ষপথের একটা বা দুটো বা তিনটা ইলেকট্রন ছেড়েও কিন্তু ওরা ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাতে পারে। ঠিক আছে, এবং তাই জন্য তোরা ভেরিয়েবল তড়িৎযোজ্যতাও দেখাবে। ঠিক আছে, এটা হলো ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে। আর একটা পি ব্লকের মৌলগুলো স্যার কেন ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাবে? কারণ পি ব্লকের ক্ষেত্রে ওরা তো হয় ইলেকট্রন গ্রহণ করে নেবে, তাই জন্য কেন ওরা পি ব্লকের ইলেকট্রন এলিমেন্ট গুলো কেন ওরা ভেরিয়েবল জারণ সংখ্যা দেখাবে? দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম আমরা একটা পড়বো এখন, সেটা হচ্ছে নিষ্ক্রিয় জোর প্রভাব, ইলেকট্রন পেয়ার এফেক্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নিষ্ক্রিয় জোর প্রভাব কি? দেখো আমরা যখন গ্রুপ পড়বো, এস ব্লক তোমার পি ব্লক যখন আমরা পড়বো, তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের খুব প্রয়োজন পড়বে এবং কেমিস্ট্রিতে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এই নিষ্ক্রিয় জোর প্রভাব, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব বিষয়টা কি জিনিস? দেখো এটা বিশেষ করে পি ব্লকের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে, দেখবো আমরা কাদের ক্ষেত্রে দেখবো। দেখো গ্রুপ 13, 14, 15, 16, 17 এদের ক্ষেত্রে আমরা যদি দেখি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখন এক্ষেত্রে কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ঠিক আছে, এক্ষেত্রে কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এখন ভাবে তোমার গ্রুপ হলো অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। এখন এখানে কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। ঠিক আছে স্যার, এবার এদের ক্ষেত্রে দেখবো না, এদের ক্ষেত্রে দরকার নেই। এক্ষেত্রে দেখো এই যেখানে 4টা গ্রুপ আমরা লিখেছি, এদের ক্ষেত্রে কি হয় যদি আমরা শেষ করতে ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, ভালো করে যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, তো তাহলে দেখবো স্যার আমরা এর ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে থ্যালিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে স্যার? এদের নরমালি দেখো আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু পুরোপুরি এর ইলেকট্রন বিন্যাস আমি করছি না, জাস্ট দেখো এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে দেখাতে পারবো। দেখো পুরো আমরা কিন্তু থ্যালিয়ামের তো অ্যাটমিক নাম্বার তো আমাদের মনে নেই, তার ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করবো দেখো বুদ্ধিটা বলে দিচ্ছি। দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস, বোরনের অ্যাটমিক নাম্বার জানা আছে, বোরনের ইলেকট্রন বিন্যাসও জানা আছে। করো, বোরনের কত হয়? 5, মানে কি হবে স্যার? তাহলে হচ্ছে কি 2s2 2p1। ঠিক আছে, এটা বোরনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে দেখো অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করে নিতে পারবো, কারণ অ্যালুমিনিয়াম কত কক্ষপথে আছে, কোন কক্ষপথে আছে, তারপরের কক্ষপথে 3 নম্বর কক্ষপথে আছে। আমরা জাস্ট শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা করবো। ঠিক আছে, এটার আগে কি লাগাবো স্যার? এটা হচ্ছে তোমার এদিকে 2 আছে, তাহলে এদিকে আরো 2 আছে, মানে কি এখান থেকে হচ্ছে কি হিলিয়ামকে লাগাবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বোরনের ইলেকট্রন বিন্যাস। এখন ভাবে হিলিয়ামের পরে কি আছে স্যার? নিয়ন। ঠিক আছে, নিয়নকে লাগাবো এখানে, লাগানোর পরে এখানে লিখবো 3s2 3p1। এটা কি হলো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমি গ্যালিয়ামের জানি না কত কি হবে, তাহলে নিয়নের পরে কি আছে স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন। আর্গনকে মুখস্থ রাখো, তাহলে কিন্তু তোমাদের এই মানে সুবিধা হবে। দেখো তোমাদের অ্যাটমিক নাম্বারও মনে রাখতে হবে না, গোটা পিরিয়ড টেবিল সবার তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। ঠিক আছে, তাই জন্য বলছি গ্রুপ ওয়াইজ মনে রাখো। দেখো তাহলে এক্ষেত্রে তাহলে এবার আমাদের গল্পটা কি? দেখো ইনার্ট পেয়ার এফেক্ট এখান থেকে আসবো আমরা, যে দেখা যায় কি যে নরমালি কি হয় থ্যালিয়ামের ক্ষেত্রে, থ্যালিয়াম তাহলে ও হচ্ছে দুটো হচ্ছে তোমার নরমালি কি করবে, ও শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে ও ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে থ্যালিয়াম 1 হবে। ঠিক আছে, থ্যালিয়াম 1। এখন ভাবে ও কি করতে পারে? এস এর দুটো ইলেকট্রন ছাড়তে পারে, তো ছাড়লে কি হবে স্যার? থ্যালিয়াম 3+ তৈরি হবে। এবার কথাটা হচ্ছে কি যে যেহেতু 6s এ আছে, মানে কি নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, তো তাহলে এস এর ইলেকট্রন গুলোকেও খুব সহজে ছেড়ে দেওয়ার কথা। এই যে স্যার থ্যালিয়ামের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখা যায় কি যে এরা
শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে তো খুব ভালো করে ছাড়লো, কিন্তু এস এর যে ইলেকট্রন গুলো আছে সেই এস এর ইলেকট্রন গুলোকে ওরা সহজে ছাড়তে চায় না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে দেয় না। তার কারণটা কি স্যার? তার কারণটা কি, যে দেখো যখন আমরা এদের ইলেকট্রন বিন্যাস করবো, পুরোপুরি ইলেকট্রন বিন্যাসটা এখনো হয়নি, মানে এদের আগে যদি আমরা ভালো করে করি তাহলে জেননের কত 54, তো তাহলে হচ্ছে কি জেনন আছে এখানে, জেনন তোমার তোমার 4f থাকে, তারপরে 5d10 হয়, তারপরে তোমার হচ্ছে কি 6s2, তারপরে তোমার 6p1, ঠিক আছে। এই যে গেল স্যার তোমার জেননের ইলেকট্রন বিন্যাস হলো। 4 তার আগে তোমার এই জেননের পরে 4f এ 14টা ইলেকট্রন থাকে, 5d তে 10টা ইলেকট্রন থাকে, তারপরে 6s2, তারপরে তোমার 6p1 হয়। দেখো এখান থেকে কি হয়, যে যেহেতু তোমার হচ্ছে গিয়ে তোমার এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা খুব কম হওয়ার জন্য, তার মধ্যে যেহেতু এফ অরবিটালটা অবস্থান করে, এফ অরবিটালটা অবস্থান করার জন্য কি হয়, যে এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই যে থ্যালিয়াম তার নিউক্লিয়াসটা এই 6 অরবিটালটা যেহেতু নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে, তাই জন্য 6s এর ইলেকট্রন গুলোকে প্রবল ভাবে নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে। কি বললাম স্যার, এই যে থ্যালিয়ামের নিউক্লিয়াস আছে, এবার প্রথমে 6s2 ছিল আর হচ্ছে তোমার 6p1 ছিল, ঠিক আছে। এবার কি করে, আমরা তো 6p ইলেকট্রন গুলোকে বাইরে বের করে দিতে পারলাম, ঠিক আছে। এবার এসে যে দুটো ইলেকট্রন ছিল, এবার নিউক্লিয়াস কি করে, এর দুটো ইলেকট্রন গুলোকে এত প্রবল ভাবে নিচের দিকে টেনে রাখে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে তার আগে ভেতরে হচ্ছে এফ অরবিটালটা আছে, ঠিক আছে। এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকার জন্য যেহেতু এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা খুব কম, তাই জন্য 6s এর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস প্রবল ভাবে নিচের দিকে টেনে রাখতে পারে। তো তাই জন্য এই যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন ও সহজে ছাড়তে চায় না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে চায় না, ঠিক আছে। অনীহা দেখায়, মানে ওর একটা অনীহা থাকে ওই দুটো ইলেকট্রন গুলোকে ও হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়াকে ছেড়ে দেওয়ার জন্য ও অনীহা দেখায়। তো অনীহা দেখানোর জন্য কি হবে স্যার, ওই দুটো ইলেকট্রন সহজেও ছাড়তে পারছে না, তাহলে ওই দুটো ইলেকট্রন কি হচ্ছে ইনার্ট অবস্থায়, মানে কি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারলো না, তার মানে কি ইনার্ট হয়ে গেল। তো ইনার্ট অবস্থায়, ইনার্ট পেয়ার মানে জোর অবস্থাতেই থেকে গেল, ওটা আনপেয়ার আর করতে দিল না, ঠিক আছে। জোর অবস্থাতেই থেকে গেল, আনপেয়ার যেহেতু করতে পারলো না, তো তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলবো কি নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল। দেখো এই বিষয়টা কিন্তু আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, ঠিক আছে। এখানে ক্লিয়ার করে নাও যাতে তোমাদের পরবর্তীতে অসুবিধা না হয়। তাহলে নিষ্ক্রিয় জোর প্রভাবটা কেন দেখা যাচ্ছে, তো তার কারণটা কি, তার আগে এফ অরবিটাল বা ডি অরবিটাল থাকার জন্য তোমার এনএস মানে কি একদম যোজ্যতা কক্ষের এস এর ইলেকট্রন গুলোকে ওরা কখনো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে দিচ্ছে না, সেই এস এর ইলেকট্রন গুলোকে ওরা সবসময় পেয়ার করে রেখে দিচ্ছে। তাই জন্য এই ঘটনাটাকে আমরা বলবো কি নিষ্ক্রিয় জোর প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে। ইনার্ট পেয়ার এফেক্ট এটাকে আমরা বলছি। তাহলে নিষ্ক্রিয় জোর প্রভাবের যদি সংজ্ঞা বলতে হয়, তাহলে তোমরা এই সংজ্ঞাটা নিচে দেখে নাও এখানে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে কি, যে যখন কোন একটা কম্পাউন্ড বা কোনো পরমাণু সে যখন তোমার বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য উত্তেজিত হলো, এবং উত্তেজিত হওয়ার পরে তার এনএস এর ইলেকট্রন গুলো উত্তেজিত হওয়ার পরে ও যদি মানে যৌগ গঠনের জন্য যদি অনীহা দেখায়, এস এর মানে এনএস এর ইলেকট্রন গুলো যদি অনীহা দেখায়, তাহলে ওই যে অনীহা দেখানোর যে ঘটনাটা, সেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় জোর প্রভাব। মানে এস এর ইলেকট্রন গুলো পেয়ার করে রেখে দিচ্ছে, বিক্রিয়া অংশগ্রহণ করতে দিচ্ছে না, সেটাকে আমরা বলবো নিষ্ক্রিয় জোর প্রভাব, ঠিক আছে। আশা করা যায় ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখো নিষ্ক্রিয় জোর প্রভাব হওয়ার জন্য কি হয়, থ্যালিয়ামের ক্ষেত্রে +1 দেখাতে পারে, আবার ও নিষ্ক্রিয় জোর প্রভাব দেখানোর জন্য কি জোর জবরদস্তি করে ইলেকট্রন গুলো বের করতে হবে। তো তাই জন্য ও +1টা দেখাতে পারছে, আবার ওর +3 যেহেতু যোজ্যতা কক্ষে তোমার হচ্ছে 3টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন ছাড়তে পারবে, কিন্তু +3ও দেখাতে পারছে। এবার +3 দেখাচ্ছে, কিন্তু তোমাকে যদি এখান থেকে বলে যে থ্যালিয়াম প্লাস এবং থ্যালিয়াম 3+ এর মধ্যে কে বেশি স্টেবল হবে স্যার, অফকোর্স থ্যালিয়াম প্লাসটা বেশি স্টেবল হবে। কেন ও 3+ মানে কি পরের দুটো ইলেকট্রন বের করতে তো অনেক বেশি শক্তি দিতে হয়েছে, তাই জন্য সহজে 3+ তৈরি করতে চাইবে না, তাই জন্য থ্যালিয়াম প্লাসটা বেশি স্টেবল হবে। একরকম ভাবে এখান থেকে বিসমাথ কি করে স্যার, বিআই 3+ তৈরি করে, আর হচ্ছে বিআই 5+ তৈরি করে, মানে শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন ছাড়তে পারে, আবার 3টা ইলেকট্রন ছাড়তে পারে। কেন এর যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি, তাহলে এখান থেকে কি হবে স্যার, জেননের ক্ষেত্রে জেনন তো থাকবেই, তারপরে 4f 14টা থাকবে, তারপরে তোমার 5d10 10টা থাকবে, তারপরে 6s2, তারপরে হচ্ছে তোমার 6p3। এটা হয়ে গেল জেননের ইলেকট্রন বিন্যাস। এবার জেননের ক্ষেত্রে একরকম ভাবে p 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে প্রথমে 3+ তৈরি করলো, এবার ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এই 6s এর দুটো ইলেকট্রন গুলোকে ও নিষ্ক্রিয় করে রাখলো, সহজে অংশগ্রহণ করতে দিচ্ছে না, কিন্তু তার যদি জোর জবরদস্তি দুটো ইলেকট্রনকে যদি বের করে নিই, তাহলে ও 5+ তৈরি করবে। তাহলে এবার যদি বলা হয় বিআই 3+ এবং বিআই 5+ এর মধ্যে কোনটা বেশি স্টেবল স্যার, অফকোর্স বিআই 3+টা বেশি স্টেবল। কেন, ও পরের এনএস এর যে দুটো ইলেকট্রন মানে শেষ কক্ষপথে যে দুটো ইলেকট্রন ওটা সহজে ছাড়তে চাইবে না, তাই জন্য সহজে 5+ তৈরি করতে চাইবে না, তাই জন্য কিন্তু বিআই 3+টা বেশি স্টেবল। তাই জন্য এরা নিষ্ক্রিয় জোর প্রভাব দেখানোর
জন্য ওরা কি করতে পারে, যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন থাকা সত্ত্বেও ও কি করে না, ও কখনো হচ্ছে কি তোমার 3ও দেখাতে পারে, আবার 5ও দেখাতে পারে। একরকম ভাবে থ্যালিয়ামের ক্ষেত্রে ও 3ও দেখাতে পারে, 1ও দেখাতে পারে। এই তোমার লেডের ক্ষেত্রে তোমার 2ও দেখাতে পারে, আবার 4ও দেখাতে পারে। ঠিক আছে, তাই জন্য নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য কিন্তু তারা পরিবর্তনশীল তোমার তড়িৎ যোজ্যতা দেখাচ্ছে বা পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে, নিষ্ক্রিয় জোড় প্রভাব পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছি। আজকে ক্লাসটা স্যার আমরা এখানেই শেষ করছি। তোমার আজকে ক্লাসে তাহলে আমরা কি কি শিখলাম? আজকে ক্লাসে আমরা শিখলাম তড়িৎযোজী বন্ধন কাকে বলে, কোন কোন এলিমেন্ট গুলো তড়িৎযোজী বন্ধন দেখাতে পারবে, তড়িৎ যোজ্যতা কি, কোন গ্রুপের এলিমেন্ট গুলো তড়িৎ যোজ্যতা দেখায়, কে কে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাবে, এবং কোন আয়নগুলো যেমন Cu2+ এবং Cu+1 এর মধ্যে কোনটা বেশি স্টেবল। তো এই বিষয়গুলো আমরা মেইনলি আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে ল্যাটিস শক্তি কি এবং তড়িৎযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য সেই সম্বন্ধে আলোচনা করব। তো একরকম ভাবে তোমাদেরকে আজকে যে আমরা কোশ্চেনগুলো দেবো, যেগুলো তোমরা কমেন্ট করে জানাবে, সেটা হচ্ছে কি আজকে ক্লাসে তোমরা যে কোশ্চেনগুলো কমেন্ট করবে আর কি, সেটা হচ্ছে কি তোমরা বলবে যে 1 নম্বর কোশ্চেন বলছি, Cu2+ এবং Cu+1 এর মধ্যে কোনটা বেশি স্টেবল। একরকম ভাবে তোমরা বলবে SN2+ এবং হচ্ছে কি SN4+, এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল। একরকম ভাবে বলবে হচ্ছে তোমার Bi3+ এবং Bi5+, এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল। ঠিক আছে, এবং এখানে কারণগুলো, ঠিক আছে, এবং কে বেশি স্টেবল, এখানে যে এই যে 3টা কোশ্চেন দিলাম, কে বেশি স্টেবল এন্ড কারণটা, ঠিক আছে, এবং তার কারণ, ঠিক আছে, কারণগুলো দেবে। ঠিক আছে, মানে কারণ বলতে তুমি জাস্ট বলবে যে এখানে তোমার মেন কারণটা কি, যেমন এখানে তোমার হাইড্রেশন এনার্জি কার বেশি, এখন ইনার্ট পেয়ার এফেক্ট, কার ক্ষেত্রে ইনার্ট পেয়ার এফেক্ট আছে, তো সেটা তুমি এখানে বলবে। তো সেটা হচ্ছে মেন কথা। একরকম ভাবে তুমি বলবে, ঠিক আছে, একরকম ভাবে বলবে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, একরকম ভাবে বলবে NaH, ঠিক আছে, বলবে যে এই কম্পাউন্ড গুলোর মধ্যে কোনটি আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, এই কম্পাউন্ড গুলো আছে, এই কম্পাউন্ড গুলোর মধ্যে কোনটি আয়নিক কম্পাউন্ড। আর একটা আমি এখানে দিচ্ছি হচ্ছে কি CCl4, ঠিক আছে, এই কম্পাউন্ড গুলোর মধ্যে কোনটি আয়নিক কম্পাউন্ড এবং কোনটি সমযোজী কম্পাউন্ড, সেটা তোমরা বলবে। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এই কোশ্চেন গুলো থাকলে তোমরা এগুলো কমেন্ট করে জানাও। তাহলে আমরা পরবর্তী ক্লাসে তাহলে আমরা ওই পরের পার্টটা, অর্থাৎ কি তোমার তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য এবং হচ্ছে কি তোমার তড়িৎযোজী যৌগের হচ্ছে কি তোমার ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব এবং ল্যাটিস এনার্জি সম্বন্ধে আলোচনা করব। পরের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।